আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বঙ্গবাণী কবিতার শেষ মানে আমাদের আলোচনা। এই কবিতাটির যে অনুধাবনমূলক অনেকগুলো অংশ হতে পারে, যেহেতু আমরা দেখেছি অনেকগুলো লাইন আছে, যদি আমরা প্রত্যেকটা লাইনকেও অনুধাবনের মধ্যে ধরি, তাহলে প্রতিটা লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। সেজন্য আমরা আজকে চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের অনুধাবনমূলক যদি প্রশ্নে চলে আসে, তাহলে সেগুলো আমরা কেমন করে উত্তর দিব সেগুলো আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তার আগে একটা কাজ করি, আমরা সম্পূর্ণ কবিতার উপরে একটু দেখি তোমাদের জ্ঞানমূলকের কেমন একটু মানে আইডিয়া আছে, একটু প্রশ্ন করে দেখি, ঠিক আছে? যে যে পারবে খুব সুন্দর দ্রুত করে উত্তর দিয়ে দিবে। কবি আব্দুল হাকিম কোন যুগের কবি? মধ্যযুগের কবি। মধ্যযুগের কবি। গুড। আচ্ছা, তারপরে বলো দেখি, সর্ববাক্য বুঝতে পারেন কে? প্রভু। প্রভু। ভেরি গুড। তারপরে বলবে, হিন্দুর অক্ষর বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে। বাংলা ভাষাকে। গুড। বঙ্গবাণী শব্দের অর্থ? বাংলা ভাষা। বাংলা ভাষা। একদম সঠিক হয়েছে। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে? সপ্তদশ শতকে। সপ্তদশ। সপ্তদশ, হ্যাঁ, ভেরি গুড, সপ্তদশ, গুড। এবং আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোই ধরলাম যেগুলো একটু বোর্ড কোশ্চেনে বেশি আসে। হুম। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের আজকের আলোচনা, অনুধাবনমূলক প্রশ্ন। 1 নম্বর যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস বলতে কি বোঝানো হয়েছে? কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস কি বোঝানো হয়েছে? টিশা, মাইকটা একটু মিউট করে নাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, অবশ্যই মাইক মিউট করে নিয়ে ক্লাসে বসবা। যদি রুবা বা রাহমিয়া বা নাবিলা, তোমাদের মধ্যে কেউ যদি টিশাকে একটা মেসেজ করতে পারো, করে দাও তো, একটু মনে হয় বুঝতে পারছে না। হ্যাঁ, দেখো, তাহলে আমরা এই লাইনটিতে কি বুঝতে পারছি? কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস বলতে কি বোঝানো হচ্ছে? যে সে সময়ে আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচিত হতো বলে মানুষ সেই সকল ভাষায় সাহিত্য পড়তে অভ্যস্ত ছিল। তাহলে আমরা বলবো যে তৎকালীন সময়ে আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচিত হতো বলে সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস কখনো গড়ে ওঠেনি। কারণ আরবি এবং ফার্সি তো সবাই জানতো না, সবাই জানতো বাংলা। তাহলে কিতাব কাদের পড়তে অভ্যাস ছিল না? যাদের বাংলা ভাষা জানতো কিন্তু অন্য ভাষা জানতে পারতো না। আর আগেকার সময়ে বাংলা ভাষায় কোনো রকমের কোনো গ্রন্থ রচনা হতো না, শুধুমাত্র আরবি ফার্সি এই শব্দগুলো ভাষাগুলোতেই গ্রন্থ রচিত হতো। তাহলে আমরা এক বাক্যে লিখবো, সাধারণ মানুষ, এই কথাটা একটু উল্লেখ করবে, কারণ সাধারণ মানুষই কিন্তু কবির কাছে গিয়ে তাদের হাবিলাস অর্থাৎ অভিলাষ বা ইচ্ছাটা বলেছিল। হ্যাঁ, সাধারণ মানুষ সাহিত্য পাঠ করতে পারতো না, বা সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস গড়ে ওঠেনি। সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস গড়ে ওঠেনি। আরবি ফার্সি শব্দে গ্রন্থ রচিত হতো বলে সাধারণ মানুষের মাঝে সাহিত্য পাঠের অভ্যাস গড়ে ওঠেনি।
দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। আমরা জানি কবির এখানে ক্ষোভ প্রকাশ পেয়েছিল, তাহলে আমাদের 2 নাম্বারটা হচ্ছে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। আমি 2 লাইন একসাথে লিখলাম। এই লাইনটাতে কি প্রকাশ পেয়েছে? এক বাক্যে আমরা বলতে পারবো কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে, কিন্তু ক্ষোভটা কিসের জন্য বা কিভাবে প্রকাশ পেয়েছে সেটা একটু আমাদেরকে ভালো করে বলতে হবে। তাহলে আমরা বলতে পারি যে চরণটির মাধ্যমে নিজ ভাষার প্রতি যারা অবহেলা করে, নিজ ভাষার প্রতি যারা অবহেলা করে তাদের প্রতি কবির তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। নিজ ভাষার প্রতি যারা অবহেলা করে তাদের প্রতি কবির তীব্র ক্ষোভ উক্ত লাইনে প্রকাশ পেয়েছে। উক্ত লাইনের কথাটা তোমরা প্রথমেও দিতে পারো। উক্ত লাইনে প্রকাশ পেয়েছে, তাহলে নিজ ভাষার প্রতি যারা অবহেলা করে তাদের প্রতি কবির তীব্র ক্ষোভ উক্ত লাইনে প্রকাশ পেয়েছে। এই কথাটাকে আরেকটু ঘুরিয়ে দেয়া যেতে পারে কবির দিক দিয়ে, ঠিক আছে? কবির মানে যেহেতু আমরা এখানে কবির কথাগুলোই আলোচনা করছি, মানে তার বক্তব্য অনুযায়ী, তো সেই অনুযায়ী যদি আমরা এভাবে প্রশ্ন করি যে কবির বাংলা ভাষা কবি বাংলা ভাষা অবজ্ঞাকে ঘৃণা করেন কেন? বাংলা ভাষা অবজ্ঞাকারীদের ঘৃণা করেন কেন? কেন ঘৃণা করেন? এটা স্বাভাবিক যে নিজের ভাষার প্রতি যাদের একটা মানে ইয়া নেই, শ্রদ্ধা বোধ নেই, তো কবিতা তাদের প্রতি অবজ্ঞা বা ঘৃণা পোষণ করবে। তাহলে এই কথাটাই একই উত্তর, একই প্রশ্ন একই উত্তর, শুধুমাত্র 2-1টা শব্দ খালি পরিবর্তন হবে। নিজ ভাষার প্রতি যারা অবহেলা করে বা নিজ ভাষার প্রতি যাদের শ্রদ্ধা বোধ নেই, তাহলে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিই, নিজ ভাষার প্রতি যাদের শ্রদ্ধা বোধ নেই, যাদের শ্রদ্ধা বোধ নেই, নিজ ভাষার প্রতি যাদের শ্রদ্ধা বোধ নেই তাদের প্রতি কবি বা তাদের প্রতি কবি কি করে? তীব্র ঘৃণার জায়গায় আমরা লিখবো কবি তীব্র ক্ষোভের জায়গায় লিখবো কবি ঘৃণা করেন, ঘৃণা প্রকাশ করেছেন, ঘৃণা প্রকাশ করেছেন। ঠিক আছে? তোমরা যদি কোনো লাইন বলতে চাও তাহলে বলো। মিস এই লাইনটা একটু কেমন হয়ে গেল না? নিজ ভাষার মানে প্রতি নিজ যাদের ভাষার শ্রদ্ধাবোধ প্রতি নেই, তাদের কবি প্রতি কঠিন কবি ঘৃণা প্রকাশ করেছেন, রটা হবে না। এবার কিন্তু মিস বাংলা ভাষার অবজ্ঞাকারীদের ঘৃণা করেন কেন? মানে তারা আমরা তাদের মানে শ্রদ্ধাবোধ করে নিয়ে জন্য, কিন্তু লাইনটা তুমি মনে হচ্ছে মিলছে না। এটা তোমার এক বাক্যে যাবে। তারপর তুমি এভাবে লিখবা যে আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোন রকমের কোনো ইয়া নেই, বিরাগ নেই, সে সকল ভাষাকেই সমানভাবে মর্যাদা দান করে, কিন্তু যারা এদেশে জন্মগ্রহণ করেও এদেশের ভাষাকে পরিপূর্ণভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে না, কবি তাদের প্রতি বা সেই মানুষগুলোর প্রতি যারা বাংলা ভাষাদেরকে অবজ্ঞা করেছেন তাদের প্রতি ঘৃণা পোষণ করেছেন। এটা এক বাক্যে বলবা, এটা এক বাক্যে বলে তারপরে তুমি তোমার বক্তব্যটা এখানে সুন্দর করে গুছিয়ে লিখবা। ওটা তোমাকে দিতেই হবে, আমি তো শুধুমাত্র মূল কথাগুলো তোমাদেরকে বলছি। চার নাম্বার, কোন লাইন দিবে নাকি? এই প্রশ্নটা একটু লিখে নাও।
কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় বাংলায় কাব্য রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? কেন বাংলায় কাব্য রচনা করতে হবে? বাংলায় কাব্য রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? কি যুক্তি দিয়েছেন? কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় বাংলায় কাব্য রচনার পক্ষে কি যুক্তি দিয়েছেন? কেন বাংলাতেই কাব্য রচনা করতে হবে? তাহলে আমরা বলতে পারি বাংলা ভাষী মানুষের জন্য, যারা বাংলায় কথা বলতো, বাংলা ভাষা জানতো, আরবি ফার্সি জানতো না, তাহলে বাংলা ভাষী মানুষের জন্য বাংলায় কাব্য রচনায় উত্তম, এই জন্য তিনি এই পক্ষে যুক্তি দিয়েছিলেন। সর্বসাধারণে বোঝার সুবিধার্থে বললে হবে না? হ্যাঁ, খুবই সুন্দর কথা, এটা দিয়ে লিখি, সর্বসাধারণের বোঝার সুবিধার্থে। সর্বসাধারণের বোঝার সুবিধার্থে, সুবিধার্থে কবি বাংলায় কাব্য রচনার পক্ষে যুক্তি দিয়েছেন। ঠিক আছে, ওটা আমরা এই কথাটা সরাসরি লিখে দিব, কি কথাটা বাদ দিয়ে এটা লিখে দিব এখানে। সর্বসাধারণের বোঝার সুবিধার্থে, সাধারণ মানুষ যেগুলো, জনসাধারণ, যারা আরবি ফার্সি শিখতে পারতো না বা শেখার মতো তাদের কোনো মাধ্যম ছিল না, সবাই তো আর মক্তবে যেতে পারতো না, তাহলে যারা পারতো না তাদের জন্যই কবি বাংলায় কি কাব্য রচনার জন্য পক্ষে মতামত দিয়েছিলেন। এবার হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা এখানে বলতে পারি কেন হিন্দুর অক্ষর বলবো? এখানে তো সাম্প্রদায়িকতা চলে আসছে, কিন্তু আমরা জানি কবি সবসময় অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে লিখেছেন। তাহলে যারা বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে অবজ্ঞা করতে চায় তাদের মানে তাদেরকে একটা ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসার জন্যই কবি এই কথাটা বলেছিলেন। তাহলে যারা বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করেছেন তাদের কথাই উক্ত লাইনে বলা হয়েছে। ঠিক আছে, কারণ কি জানো, যে মধ্যযুগে আসলে তো তখন এতটা বেশি মানে আপডেট ছিল না, তারা একটু তো গোড়ামি এগুলো তো ছিলই। তাই মধ্যযুগে যখন বাংলা ভাষার প্রতি কবির একটা অকৃত্রিম ভালোবাসা মমত্ববোধ এটা প্রকাশ হতো, তখন সকলেই তার প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ করত। এবং কবি বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন, কেন আমরা বাংলা ভাষাকে অবজ্ঞা করে আমরা অন্য ভাষাকে সম্মান দিব? কবি তাদের জন্য অত্যন্ত দুঃখ পোষণ করেছেন, তাদেরকে নির্বোধ বলেছেন, জ্ঞানহীন বলেছেন। এবং সেকালে কিছু মুসলমান সমাজের মানুষরা বাংলা ভাষা শিখতে চাইতো না, তারা আরবি এবং ফার্সি ভাষা শিখতে চাইতো এবং বলতো যে না, আমরা বাংলা ভাষা শিখবো না, এটা হচ্ছে হিন্দুর অক্ষর। আমরা জানি যে প্রকৃতির মানে গাছ, ফুল, ফল, নদী, নালা এবং ভাষা, এগুলোর কোনো রকমের কোনো ধর্ম হয় না। ধর্মটা শুধুমাত্র মানুষ নিজের মধ্যে নিয়ে আসে ভেদাভেদ টানে। তাই তাদেরকেই আমরা কবি উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন যে হিন্দুর অক্ষরে তাদের হিংসা হয়, হিংসে সেসবের গণ, হিংসা পোষণ করে তারা।
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ব্যাখ্যা করো। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এখানে কাদেরকে বলা হয়েছিল? যারা বাংলা ভাষায় অবজ্ঞাকারীদের। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে গ্রহণ করতে চায়নি। একটা জিনিস খেয়াল করো তোমরা, পাঠ পরিচিতিতে কিন্তু এই কথাগুলো খুব সুন্দর করে বলা হয়েছে। একটা কথাকেই ঘুরিয়ে 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 কিন্তু প্রত্যেকটা উত্তরে আমরা লিখছি একই কথা। ওই হিংসা পোষণ করা, ক্ষোভ পোষণ করা, তারপরে কবির হচ্ছে রাগ, তারপরে বিভিন্ন রকমের তার প্রতি মানে কবির প্রতি যে মানুষের একটা তীব্র রাগ ছিল, কেন সে বাংলা ভাষায় রচনা করছে, ওই কথাগুলো কিন্তু বারবার ঘুরে আসছে। তাহলে আমরা এক বাক্যে লিখবো, বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, কবি তাদের জন্ম সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, কবি তাদের জন্ম সম্পর্কে, জন্ম সম্পর্কে বললে কথাটা একটু কেমন হচ্ছে না? এদেশে কথাটা লাগালে মনে হয় একটু ভালো হবে। কবি তাদের এদেশে জন্ম সম্পর্কে, এদেশে জন্ম নিয়ে বা কবি তাদের এ দেশে জন্ম নেয়া নিয়ে, জন্ম নেয়া সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেহ করেছেন। ঠিক আছে মিস, এটা বললে হবে না যে কবি তাদের শিকড়বিহীন পরগাছা বলেছেন? হ্যাঁ, খুবই সুন্দর কথা, এই কথাটা অবশ্যই বলা যাবে। কবি তাদেরকে শিকড়বিহীন, শিকড়বিহীন, শিকড়বিহীন গাছ বলেছেন। আর যদি এটার বিপরীতে পরগাছা বলি তাহলে হবে, কারণ পরগাছা মানেই হলো যার শিকড় নেই। হ্যাঁ, শিকড়বিহীন গাছ বলেছেন, যে কোনো একটা বললেই হবে, কারণ আমরা জানি পরগাছা নিতান্তই সে পরগাছা, কারণ সে অন্যের উপরে নির্ভর করে, তার তো নিজস্ব কোনো সত্তা নেই। ঠিক আছে, সুন্দর, কথাটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন দিবে? চীন দেশে কিন্তু সব থেকে বেশি মানুষ তাদের মাতৃভাষায় কথা বলে, 128 কোটি প্রায়। ওদের তো মাতৃয়াও বেশি, কি বলে ওটাকে, জনসংখ্যাও বেশি। মারফত জ্ঞানহীনরা হিন্দুর অক্ষর হিংসা করে কেন? ওই একই কথা। মারফত মানে আমরা জানি যারা সৃষ্টিকর্তাকে মাধ্যম করে যায়, মারফত জ্ঞানহীনরা তারা ওরকম একই কথা বলতে পারো যে তারা সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারে না, তাদের মধ্যে একটা জড়তা আছে, সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারে না বলেই তারা বাংলা ভাষাকে ঘৃণা করে। মারফত ভেদে যার নাহিক গমন, একই লাইনে আসবে ম্যাম। মারফত ভেদে যার নাহিক গমন, হ্যাঁ কাছাকাছি এটাই। ওই মারফত জ্ঞানহীনরা হিন্দুর অক্ষর কেন করে, এটা। তবুও দেখি আরেকবার তোমার এই লাইনটা আমি একটু ভালো করে করে দিই। তাহলে আমরা বলবো মারফত ভেদে বা বাংলা ভাষার মধ্যে অজ্ঞতার কারণে সাম্প্রদায়িক, তাহলে আমরা এভাবে সাজিয়ে লিখি একটু, যে অজ্ঞতার কারণে সাম্প্রদায়িক, অজ্ঞতার কারণে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে
সংকীর্ণতা থেকে তারা মুক্ত হতে পারে না বলে বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করে বা মারফত ভেদে তারা বাংলা করে। বাংলা ভাষাকে মারফত ভেদে হিন্দুর অক্ষর বলে। মারফত কথাটা লেখার দরকার নাই, হিন্দু অক্ষর লিখলেই বোঝা যাবে। হিন্দুর অক্ষর বলে অভিহিত করে, অভিহিত করে। এটা বললেই তোমার একই উত্তর, ওটা বললেও যা হবে, এটা বললেও তাই হবে, একই উত্তর। আর একটা প্রশ্ন একটু কবিতার লাইনের বাইরে। কবির কাব্য রচনার উদ্দেশ্য ব্যাখ্যা করো। কবির কাব্য রচনার উদ্দেশ্য ব্যাখ্যা করো। প্রথম লাইনেই বলেছিল কিতাব পড়িতে যার নাহিক কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম মতসী আমি সর্বজন। কেন তিনি নিজের পরিশ্রমকে এই সকল কাজে ব্যয় করে সন্তুষ্টি অর্জন করছেন, বা অন্য কথায় কেন কবি কাব্য রচনা করছেন, কবির কাব্য রচনার উদ্দেশ্য কি? সাধারণ মানুষকে সাহিত্য পাঠের সুযোগ করে দেওয়ার জন্যই কবি কাব্য রচনা করছেন। কিছুক্ষণ আগে মাহাথির নাকি বললো, যেন কি একটা শব্দ বললো, সর্বসাধারণ। আমি ম্যাম। হ্যাঁ হ্যাঁ তুমি। সর্বসাধারণকে সাহিত্য পাঠে মনোযোগী করার জন্য, মনোযোগী বা সুযোগ দানে, মনোযোগী না সুযোগ দানে, সাহিত্য পাঠে সুযোগ দানের জন্যই কবি কাব্য রচনা করেন। কাব্য রচনা, সেটা বললে হবে না যে সর্বসাধারণের সুবিধার্থে? সর্বসাধারণের সুবিধার্থে। এখন সুবিধার্থের আগে একটা শব্দ বলো, কি সুবিধার্থে? সর্বসাধারণের কোন সুবিধা? বা জ্ঞানের জ্ঞানার্জন। সর্বসাধারণের জ্ঞানার্জনের সুবিধার্থে বা সর্বসাধারণের সাহিত্য পাঠের সুবিধার্থে, একই কথা। সুন্দর, জ্ঞানার্জন। তাহলে এখানটা অবলিক দিয়ে দিই, জ্ঞানার্জন, জ্ঞানার্জনের সুবিধার্থে। হ্যাঁ, এটা কথাটা সুন্দর হবে। গতদিন শুধু আতিয়া হোমওয়ার্ক দিয়েছিল, আর কেউ দেয়নি। আতিয়াকে থ্যাংক ইউ। আর বাকি সবগুলো ফাঁকিবাজ, পচা। আচ্ছা, আজকের হোমওয়ার্কটা একটু কবিতার আলোকে দিব না, কোনো অনুধাবনমূলক, একটু অন্যরকম হোমওয়ার্ক দিব, সোজা। এখানে তোমাকে কোনো বই পড়তে হবে না, তোমাকে লিখতে হবে তোমার মাতৃভাষা নিয়ে। তুমি তোমার মাতৃভাষার প্রকাশ, তোমার মাতৃভাষার কি বলা যায় স্বাধীনতা, মাতৃভাষাকে কিভাবে আমরা অর্জন করলাম, সবকিছু তোমার মাতৃভাষা নিয়ে 5টি বাক্য লিখবে। তোমার মাতৃভাষা সম্পর্কে 5টা বাক্য লিখবা। খুব সোজা একটা হোমওয়ার্ক দিলাম, আশা করছি সকলে সেটা করে কিন্তু করবা, পোস্ট করবা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। সবার সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।